ওকে, আমরা আগের ক্লাসে দেখো ইউনিট টেস্টিং দেখতেছিলাম। ইউনিট টেস্টিং এর কয়েকটা পার্ট আমরা দেখেছি। ওখানে দুইটা অ্যাপ্রোচ ছিল, ধরো টপ ডাউন অ্যাপ্রোচ, একটা বটম আপ অ্যাপ্রোচ, সেটা দেখেছি। আর একটা ইউনিট টেস্টিংটা যদি তোমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হয়, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড টেস্টিংটা কেমন হয়? অবজেক্ট ওরিয়েন্টেড টেস্টিংটা যখন আসে তখন আমাদের আসলে অবজেক্ট ওরিয়েন্টেড যেসব ল্যাঙ্গুয়েজ আমরা করি, এখানে মেইন যে ইউনিট যদি আমরা বলি এই সফটওয়্যারে, সেটা হলো এক একটা ক্লাস। তাহলে আমাদের এই টেস্টিং এ যদি যেতে হয় অবজেক্ট ওরিয়েন্টেড টেস্টিং, তাহলে আমাদের ক্লাস টেস্টিং। এই ইউনিট টেস্টিং বলতে আমরা বুঝবো এক একটা ক্লাস, সেই ক্লাসের যে বিহেভিয়ার, সেই ক্লাসের যে তোমার ফাংশন, সেগুলো যে অ্যানালাইসিস করা, সেই ক্লাসটার যে ডিজাইন মডেল, এগুলোকে আমাকে কি করতে হবে, টেস্ট করে করে দেখতে হবে যে ঠিক আছে। এবং যদি আমরা টেস্টিং স্ট্র্যাটেজি যদি আমরা বলি, এইখানে তোমার যে ইউনিট আমরা বলছিলাম, সেই ইউনিটের মধ্যে তোমাকে কি করতে হবে, যেতে হবে। সেই এক একটা ইউনিট হবে তোমার এক একটা ক্লাস। এখানে ইন্টিগ্রেশন যদি আমরা বলি, ইন্টিগ্রেশন মানে তোমার তাহলে এক এক যে একটা প্রোগ্রামের অনেকগুলো ক্লাস থাকতে পারে, সেই ক্লাসগুলোর সাথে কোলাবোরেশন কেমন, ডিফারেন্ট থ্রেড কিভাবে করা হয়েছে, সেই থ্রেডের সাথে তোমার কম্পেয়ার করে ইন্টিগ্রেশনটা আসবে। তোমার এক একটা ক্লাসের যে রিলেশন, যেমন ইনহেরিটেন্স আমরা দেখছি। তারপরে এক একটা ক্লাসের যে বিহেভিয়ার, তোমার যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়, সেটা যদি ইন্টারফেস হয়, তাহলে সে তাদের যে বিহেভিয়ার সেটা কেমন হয়। যদি মাল্টি লেভেল ইনহেরিটেন্স হয়, সিঙ্গেল ইনহেরিটেন্স হয়, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স হয়, এই বিভিন্ন সিনারিও তোমার এখানে আর তার উপর বেস করে তোমাকে কি করতে হবে, টেস্ট কেস গুলো করতে হবে, জেনারেট করতে হবে। এখানে দেখো ইন্টিগ্রেশন যদি আমরা বলি ও ক্ষেত্রে, আহ, প্রথমে হচ্ছে ইন্ডিভিজুয়ালি, মানে দুইটা জিনিস আমার স্ট্র্যাটেজিতে থাকবে। একটা হলো অপারেশন উইদিন দ্য ক্লাস আর টেস্টেড, তার মানে একটা ক্লাসের মধ্যে কি কি অপারেশন, মানে কি কি মেথড আসলে আছে, কি কি কনস্ট্রাক্টর আছে। তার মানে এক একটা মেথডের কিছু এরকম এক্সিকিউশন থাকবে, কনস্ট্রাক্টরের কিছু সেগুলো ঠিক মতো কাজ করছে কিনা, যথাযথ আউটপুট দিচ্ছে কিনা। যেমন ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম, মনে পড়ে কিনা, যেমন ধর একটা অ্যাড মেথড আমরা কল করছি, অ্যাড মেথড কল করলাম, সেখানে আমরা ইনপুট পাস করলাম, ধরো 5 5, সেটাকে যোগ করে 10 দেখালো। তখন একটা ইনপুট প্যারামিটার পাস করলাম 5.5 5.5, তখনও দেখা যাচ্ছে রেজাল্ট 10 দেখাচ্ছে। এই যে তাহলে আমরা যে ইনপুটটা আমরা পাঠাচ্ছি একটা সিস্টেমে, এক্সপেক্টেড আউটপুট কিন্তু এখানে কিন্তু 10 ছিল প্রথমটা, ঠিক আছে, পরের এক্সপেক্টেড আউটপুট কিন্তু ছিল আসলে 11। 11 না এসে এখানে 10 আসলো। এই যে তার মানে তার যে অ্যাড যে মেথড ভিতরে আছে একটা ক্লাসে, অ্যাড করার জন্য আমি রেখে দিয়েছি, সে ঠিক মতো কাজ করছে কিনা সেটা আমরা টেস্ট করলাম। তার মানে এরকম একটা ক্লাসের ভিতরে যা যা আসলে তোমার আছে, সেগুলোকে তোমার কি করতে, সেই অপারেশন গুলোকে টেস্ট করতে হবে। দেন তোমার একটা ক্লাসের যে বিহেভিয়ার, সেটাকে তোমার কি করতে হবে, টেস্ট করতে হবে। বিহেভিয়ার কোনটা বলছি, যদি ইনহেরিটেন্স থাকে, তার ইনহেরিটেন্সের যে বিহেভিয়ার, সেটা যেমন একটা সুপার ক্লাসের যে কোনো মেথড, যে কোনো ডেটা, সে কিন্তু কি করবে, সাব ক্লাস দ্বারা সেটাকে অ্যাক্সেস করতে পারতে হবে, সেটা পারে কিনা। যেন ধরো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমি ডিজাইন করছি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো অবজেক্ট আমি ক্রিয়েট করতে পারবো না, তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যে অ্যাবস্ট্রাক্ট মেথড বা অন্যান্য যে প্রপার্টিজ গুলো আছে, যে অপারেশন গুলো আছে, সেগুলো তার চাইল্ড ক্লাস অ্যাক্সেস করতে। যদি এটা মাল্টি লেভেল ইনহেরিটেন্স হয়, তাহলে একদম মাল্টি লেভেল মানে ধরো এরকমের কথা বলছি, এইখান থেকে ধরো একটা লেভেল, একটা ক্লাস, এইখানে ধরো একটা ক্লাস, এইখানে একটা ক্লাস, এখানে ডট ডট ডট, এইখানে ধরো একটা ক্লাস, তার মানে একদম লাস্ট লেভেলের যে ক্লাস। তাহলে এই ক্লাসটারও কি থাকবে, অ্যাবিলিটি থাকবে, যে এই ক্লাসের মেথড বা কনস্ট্রাক্টরকে সে কি করবে, অ্যাক্সেস করতে পারবে, এটা পারছে কিনা। তার মানে এই যে বিহেভিয়ার, এই বিহেভিয়ার গুলো আমাকে কি করতে হবে, টেস্ট করে দেখতে হবে। এই জন্য আমরা বলছি যে স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমরা 3 ধরনের ইন্টিগ্রেশন, আবার ক্লাসের ক্ষেত্রে টোটাল সিস্টেম, তাহলে এটা একটা ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনটা যদি আমরা দেখি,
ওকে, তাহলে এটা ওয়ান কাইন্ড অফ ইন্টিগ্রেশন ক্ষেত্র। ইন্টিগ্রেশন কিভাবে বুঝলাম, এখানে দেখেন অনেকগুলো ক্লাসের একসাথে কিন্তু একটা রিলেশন ইন্টিগ্রেট করে এখানে বোঝানো হয়েছে। তাহলে আমরা যদি একটা ইন্টিগ্রেশন টেস্টিং এর দিকে যদি যাই, ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিন্তু তিনটা টাইপ বেসে আমরা টেস্টটা করি। একটা থ্রেড বেস, অর্থাৎ কি কি থ্রেড আছে, সেই থ্রেড গুলোর যে ইন্টিগ্রেশন সেটা ঠিক মতো আছে কিনা, তার রেসপন্স গুলো ঠিক মতো পাচ্ছে কিনা সেটা আমরা দেখতে পাবো। যদি আমরা বলি ইউজ বেসড এর ক্ষেত্রে, যেমন ধরো তোমার অনেকগুলো ক্লাস আমরা ইন্টিগ্রেট করি ইউজ, যেমন ধরো জিওবি, যে গ্রিন ইউনিভার্সিটি, এটাকে আমরা যে স্টুডেন্ট আছে স্টুডেন্ট ম্যানেজমেন্টের একটা সফটওয়্যার, তাহলে এখানে আমাদের ইউজটা কিভাবে হবে, অ্যাপ্লিকেশনটা কিভাবে হবে, এই স্টুডেন্টদের কিভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। এখন এখানে আমার হলো তোমার পারপাসটা রাখবে, কোন পারপাসে আমি এই স্টুডেন্ট ডেটাবেসটা কাজে লাগাবো। তাহলে এখানে তোমার ডিপার্টমেন্ট ওয়াইজ আমি কি করতে পারি, যদি ডিপার্টমেন্টের ইনফরমেশনটা এখানে মুখ্য হয় ডিপার্টমেন্ট ওয়াইজ আমি ক্যাটাগরাইজ করতে পারি। যদি আমি চাই যে না, এখানে যে আমাদের বিভিন্ন ক্লাব আছে, বিভিন্ন যে সংগঠনগুলো আছে তার গ্রুপ বেস করে কোন কোন স্টুডেন্ট এখানে আসলে তোমার কালচারাল অ্যাক্টিভিটিস এর সাথে কানেক্টেড, কারা কারা ডিবেটিং সোসাইটির সাথে কানেক্টেড, কারা ব্লাড ডোনেশন ক্লাবের সাথে কানেক্টেড, এই টাইপের ইনফরমেশন আমার দরকার। তাহলে আমাকে কিন্তু ক্লাসগুলো ওই আঙ্গিকে তোমাকে কি করতে হবে, ডিজাইন করতে হবে। তাহলে সেইটা ডিজাইন করে এবং টোটাল ক্লাসগুলোর যে ইন্টিগ্রেশন সেটাকে আমরা ঠিক করতে পারছি, এবং তার করসপন্ডিং যে আউটপুট, যে বিভিন্ন কেজের ক্ষেত্রে যে রেসপন্স গুলো আসার কথা সেটা আসছে কিনা সেটা দেখা। যেমন ক্লাস্টার টেস্টিং, এটাও অনেকটা এরকমই, যে আমরা যে ক্লাস যে ভাগ করলাম, তাহলে এই যে আমরা সিএসসি ডিপার্টমেন্ট, ট্রিপলি ডিপার্টমেন্ট, দেন তোমার টেক্সটাইল ডিপার্টমেন্ট, এরকম যত ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্ট ওয়াইজ এক একটা স্টুডেন্টের আমরা ক্লাস্টার করলাম, অর্থাৎ ক্লাসে ভাগ করে ফেললাম। এই ক্লাস্টার গুলো যখন আমরা টোটাল সেন্ট্রাল একটা ইউনিভার্সিটির ডেটাবেস যখন আমরা কি করতে চাই, অ্যাক্সেস করতে চাই, ক্লাস যখন অ্যাক্সেস করতে চাই, সবগুলো ইনফরমেশনকে আমরা ইন্টিগ্রেট করে একসাথে আমরা একটা রিপোর্ট জেনারেট করতে পারি। এটা হলো তোমার বিভিন্ন ক্লাস্টারিং যে টেস্টিং, তার উপর এটা। তার মানে আমরা তিনটা ভাবে এই অবজেক্ট ওরিয়েন্টেড ইন্টিগ্রেশন টেস্টিং এর, একটা থ্রেড বেস, আর একটা হলো ইউজ বেস, আর একটা হলো ক্লাস্টারিং বেস। তার মানে আগে যেগুলো আমরা দেখলাম তিনটা টাইপ, একটা টপ ডাউন, বটম আপ এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রেও আমরা যে ইউনিট টেস্টিংটা দেখলাম এবং ইন্টিগ্রেশন টেস্টিংটা যদি ওখানে আমরা বাদ দেই, তাহলে যদি আমরা মডিউল ওয়াইজ ক্লাস ক্লাস করে আস্তে আস্তে যখন আমরা টেস্ট করে 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 আস্তে আস্তে টোটাল ইন্টিগ্রেশনে যখন আসছে, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ তোমার কোনটা বটম আপ অ্যাপ্রোচ। ঠিক আছে, তার মানে নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে আসলাম, টোটাল সিস্টেমের দিকে আসি। এই তিনটা টাইপই আসলে আমরা যেটা দেখলাম আগে, সেটা হলো ইউনিট টেস্ট করে 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 তারপর আমরা টোটাল ইন্টিগ্রেট করে টোটাল সিস্টেমটা আমরা টেস্ট করছি। এখন যেটা দেখবো হাই অর্ডার টেস্টিং, যেটা হলো টোটাল সিস্টেমকে একসাথে টেস্ট করা। তার মানে আমরা যে আর্কিটেকচারের ক্ষেত্রে আমরা দেখছিলাম একটা সিস্টেম, একটা লোয়ার অর্ডার আর্কিটেকচার আর একটা হায়ার অর্ডার আর্কিটেকচার। তাহলে লোয়ার অর্ডারের ক্ষেত্রে যদি আমরা টেস্টিং বলি, তাহলে সেই ক্ষেত্রে ইউনিট টেস্টিং, প্রত্যেকটা মডিউল ধরে ধরে টেস্ট করা, ফ্লোর প্ল্যান ধরে ধরে টেস্ট করা, যেখানে তোমার রুম থাকার কথা, রুম আছে কিনা, দরজা থাকার কথা আছে কিনা, সেটা প্রপারলি এক্সিকিউট করছে কিনা, ফ্লোর প্ল্যানে যেটা আমরা দেখছিলাম একটা সিস্টেম আর্কিটেক্ট বিল্ডিং এর আর্কিটেকচার, আর বাইরে থেকে যেটা টোটাল বিল্ডিং 20 তলা বিল্ডিং দেখতে কেমন সেটার আর্কিটেকচার টেস্ট করা। এখানে সফটওয়্যারের ক্ষেত্রেও তাহলে আমরা ইন্টিগ্রেট করা হয়ে গেল, ইন্টিগ্রেশন হওয়ার পরে টোটাল সিস্টেমের যে বিহেভিয়ার থাকার কথা সেটা আসছে কিনা সেটাকে আমরা টেস্ট করব হায়ার অর্ডার টেস্টিং। হায়ার অর্ডার টেস্টিং এর কয়েকটা টাইপ আছে, যেমন ভ্যালিডেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং, আলফা বিটা টেস্টিং। আলফা বিটা টেস্টিং কে আবার ইউজার টেস্টিং ও বলা হয়। দেন রিকভারি টেস্টিং, সিকিউরিটি টেস্টিং, স্ট্রেস টেস্টিং, পারফরম্যান্স টেস্টিং, এগুলো আমাকে বিভিন্ন ক্রাইটেরিয়ায় হায়ার অর্ডার টেস্টিং এ আমরা দেখতে পারি। যেমন ভ্যালিডেশন টেস্টিংটাকে আমরা বলি হলো যে অলরেডি আমরা জানি যে হয়তো একটা হিউম্যান বডির কথা যদি বলি, কান আছে, এটা ভেরিফিকেশন, বাট সেই কানটা ঠিক মতো কাজ করে কিনা, তার ইন্টিগ্রেট করা আছে, কিন্তু ইন্ডিভিজুয়ালি হয়তো কাজ করছে, কিন্তু টোটাল সিস্টেম যখন ইন্টিগ্রেট করছি তখন এটা কাজ করে কিনা সেটাকে টেস্ট করা। তার মানে একটা মডিউল বা একটা ক্লাস আমরা দেখলাম যে ঠিক মতো কাজ করে, ইন্ডিভিজুয়াল মডিউলে যখন দেখছি,
টোটাল সিস্টেম যখন ইন্টিগ্রেট করছি, টোটাল সিস্টেম যখন আমি ইউজার এন্ডে ডিপ্লয় করতে যাব, তখন আমাকে টেস্ট করে দেখতে হবে সবগুলো পার্ট এবার ইন্টিগ্রেটেড ওয়েতে সেটাকে পারফর্ম করে কিনা। তার মানে এটাকে ভ্যালিডেট করা, যে রিকোয়ারমেন্টটা ছিল সেই রিকোয়ারমেন্টগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা। সিস্টেম টেস্টিং যদি বলি, তাহলে ওভারঅল সিস্টেম ইন্টিগ্রেশনের পরে যে ভাবে পারফর্ম করার কথা, যে যে রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করার কথা, সেটা করছে কিনা। আলফা বিটা টেস্টিং মানে সিস্টেম যখন তৈরি হয়ে গেল আমাদের, সেটা ইন হাউস যে কিছু এক্সপার্ট ইউজার থাকে তাদের কাছে দেওয়া, তারা সিস্টেমটাকে বিভিন্ন ভাবে ইউজ করবে, বিভিন্ন রিকোয়ারমেন্ট তারা ফুলফিল করার চেষ্টা করবে, সবগুলো ঠিকঠাক মতো এক্সিকিউট করে কিনা, আউটপুট জেনারেট করতে পারে কিনা, রিপোর্ট যেগুলো তৈরি করার সেই রিপোর্ট গুলো আমরা তৈরি করতে পারছি কিনা, এগুলো টেস্ট করা হলো আলফা টেস্টিং। দেন আলফা টেস্টিং এর পরে আমরা যাবো হলো বিটা টেস্টিং। বিটা টেস্টিংটা মূলত তোমার হলো ইউজার এন্ডে, যারা আসলে সিস্টেমের যারা রিয়েল কাস্টমার বা ইউজার, তাদের কাছে সিস্টেমটাকে পাঠানো, এটা বেটা ভার্সন বলা হয়। এটা আলটিমেট ভার্সনের ঠিক আগের, আলফা ভার্সনের পরে। তার মানে ইনহাউস যখন টেস্টিং হয়ে গেল, তখন তার কিছু কারেকশন আছে, সেগুলো কমপ্লিট করে আমরা ইউজারের কাছে ছেড়ে দিই। যেমন ধরো দুই টাইপের এটা হয়, যেগুলো ধরো পাবলিকলি ইউজ সফটওয়্যার, যেগুলো যেমন মাইক্রোসফটের বিভিন্ন প্রোডাক্ট, এগুলো কিন্তু দেখবা বিভিন্ন সময় বেটা ভার্সন আকারে মার্কেটে দেওয়া হয়। তখন ওই ইউজাররা ফ্রি হয়তো 3 মাস বা 6 মাস বা 1 বছরের টাইম থাকে, সেটা ব্যবহার করে, তারপর বিভিন্ন কমেন্টস ফিডব্যাক এগুলো তারা পাঠায়, তার উপর বেস করে সেই সিস্টেমটাকে আরো কিছু মডিফিকেশন আসে, মডিফিকেশন করে তারপর আলটিমেট ভার্সন রিলিজ করে তারা। এইভাবে আমরা ইউজার দ্বারা কি করতে পারি, আলফা টেস্টিং এবং বেটা টেস্টিং এর পার্টটা কমপ্লিট করতে পারি। রিকভারি টেস্টিং, এটা হলো তোমার সিস্টেমের এইভাবে করতে হবে, যেমন একটা এক্সাম্পল বলি তোমাকে, যে এটিএম বুথে আমরা যখন কার্ড পাঞ্চ করছিলাম, করে যখন একটা নির্দিষ্ট টাকা আমরা তুলতে যাচ্ছি, একটা অ্যামাউন্ট দিলাম, সিস্টেম কি করলো, সেই অ্যামাউন্টটা রিসিভ করলো, দেখবা মেশিনে একটা শব্দ হয় টাকা গোনার, সেই শব্দও হয়েছে, কিন্তু আলটিমেটলি ওই সময় ধরো নেটওয়ার্ক চলে গেছে, সার্ভার ডাউন, তোমার টাকাটা কি করে অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে, টাকা গোনাও শেষ, কিন্তু তোমার মেশিন টাকাটা আসলে শেষ মুহূর্তে তোমাকে ডিসপাস করতে পারেনি। এইবার তোমার সিস্টেমের তাহলে কি অবস্থাটা হবে, তাহলে অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কেটে নিয়ে গেছে, ঠিক আছে, তারপর আমরা দেখি যে টাকা পাইনি, কিন্তু কিছুক্ষণ পরে আবার একটা মেসেজ মোবাইলে চলে আসছে যে আমার টাকা এখানে কি করা হয়ে গেছে, অটোমেটিক্যালি রিফান্ড করা হয়েছে, রিভার্স ট্রানজাকশন হয়ে গেছে, এখনটা কাটা হয়ে গেছে, আবার সেই টাকাটা আবার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। এই যে রিকভারি যে সিস্টেম, তার মানে কোন কোন কেজে আমার সিস্টেম এই রিকভারি পলিসিটা ঠিক আছে কিনা, করতে পারে কিনা, এটাকে টেস্ট করা রিকভারি টেস্টিং। এটা তো আমরা বিশেষ করে ট্রানজাকশন রিলেটেড, বা যে সময় ডেটা বেস, হয়তো একটা ডেটাবেসের সাথে আমি কানেক্ট করছি সিস্টেম, কোনো কারণে সিস্টেম ফেল হওয়ার পরে হয়তো আমি আজকে সারাদিনে যে ডেটা এন্ট্রি দিচ্ছি সেই ডেটাগুলোর আলাদা কোনো ব্যাকআপ সে রাখতে পারছে, বা প্রিভিয়াস যে ডেটাগুলো সেই ডেটাগুলোর কোনো ব্যাকআপ যদি না রাখতে পারে, তাহলে কিন্তু সে কিছু করতে পারবে না, সিস্টেম রিকভারি যেটাকে বলছি সেটা সে পারবে না। তার মানে ওই দিনে যা ট্রানজেকশন হয়েছে, যা কাজকর্ম হয়েছে, সেটা কিন্তু টোটাল লস হবে, নতুন কিন্তু এন্ট্রি দিতে হবে। এই টাইপের যে সিস্টেমের রিকভারি যে পলিসি, যে টেস্টিং, সেটাকে সিকিউরিটি ইস্যু, যেমন আমরা যে লগ ইনের ক্ষেত্রে দেখলাম, এটিএম বুথের ক্ষেত্রে যেমন ধরো পিনকোড, তারপরে কার্ড পাঞ্চ, মানে এগুলো এই জায়গাগুলো যে যে পয়েন্ট আমরা সিকিউরিটি এনশিওর করতে চাচ্ছি, সেই সিকিউরিটি অ্যাকশন গুলো ঠিক আছে কিনা, বা কোনোভাবে এটাকে ভায়োলেট করা যায় কিনা, সেই ধরনের টেস্টিং তারা। স্ট্রেস টেস্টিং মানে আমরা একটা সিস্টেম আসলে কতটুকু স্ট্রেস আসলে নিতে পারে, executes the system in a manner that demands resources in abnormal quantity, frequency or volume। তার মানে কোন কোন কন্ডিশনে তোমার এই সিস্টেম অ্যাবনর্মাল বিহেভ করতে পারে, সেই টাইপের তোমার টেস্টিং এখানে করা। খুব একসাথে ধরো মাল্টিপল থ্রেড, ধরো আমরা ধরো একটা উইন্ডোজের ক্ষেত্রে যদি এই স্ট্রেস টেস্টিংটা করতে চাই, যেমন ধরো আমরা একসাথে কি করলাম, ধরো 20 থেকে 50টা ফাইল কপি দিলাম, ঠিক আছে, কপি করতে 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 এক সময় দেখো তোমার সিস্টেম কি হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, যদি তোমার রিসোর্স যদি কি থাকে, লিমিটেড থাকে, র্যাম যদি তোমার কি হয়ে যায়, মেমোরি যদি ওভারফ্লো হয়ে যায়, ঠিক আছে, তার মানে এই সকল ক্ষেত্রে তোমার সিস্টেম তাহলে কত দূর পর্যন্ত স্ট্রেস তোমার নিতে পারে, সেটাও আমরা টেস্টিং করে দেখবো ডিপ্লয়মেন্টের আগে। পারফরমেন্স টেস্টিং, এখানেও তোমার সিস্টেমের পারফরমেন্স কিরকম আসে, যে আমরা ইনপুট ডিজাইন করছিলাম
সেই ইনপুট দিয়ে দিয়ে আমরা কি করব সিস্টেমের পারফরম্যান্স কি করতে পারি, মেজার করতে পারি। পারফরম্যান্স একটা আসলে তারপরে তোমার সিস্টেমের যে স্ট্রেস যেটা দিলাম তার সাথে তোমার ইয়েরও সম্পর্কিত আছে, মেমোরি স্পেস যেটা তোমার সিস্টেমের কতটুকু ফাস্টার বা স্লোয়ার তোমার সিস্টেম কাজ করছে সেটাকেও কি করা, আইডেন্টিফাই করা। তার মানে একটা সিস্টেম যখন আমরা কাস্টমার এন্ডে যখন ডেলিভারি দেব, এই হায়ার অর্ডার যে টেস্টিং, এই টেস্টিং গুলো আমরা আমাদের করতে হয়, আমরা করে তখন সিস্টেমটাকে ডেলিভারি দিই। ইউজার টেস্টিং এর ক্ষেত্রে মেইনলি আসলে তিনটা পার্টের ক্ষেত্রে আমরা যেটা বলছি এখানে দেখলাম আলফা টেস্টিং, বিটা টেস্টিং, আর একটা আছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং। তার মানে আলফা টেস্টিংটা যেটা বললাম একটা স্পেশালাইজড গ্রুপ ইন হাউসে যেটাকে টেস্ট করছে ডেভেলপার সাইটে, সেটাকে আমরা বলছি আলফা টেস্টিং। এটি যখন ইউজার এন্ডে যখন আমরা পাঠিয়ে দিচ্ছি পাবলিকলি, তখন আমরা একে বেটা টেস্টিং বলছি। অ্যাকসেপ্টেন্স টেস্টিং মানে হলো তোমার এটা যখন আমরা অ্যাজাইল মেথড বা বিভিন্ন ধরনের মেথড নিয়ে যখন কাজ করছি, সেই মেথডে দেখবা আমরা কিন্তু ইউজারকে ইনভলভ করে ইউজারের যে রিকোয়ারমেন্ট ছিল, যে চাওয়া ছিল, ক্রাইটেরিয়া ছিল, সেইটা আসলে ডেভেলপার এটাকে ফুলফিল করতে পারছি কিনা। মানে যদি এটা ফুলফিল করতে পারে, ইউজার স্যাটিসফ্যাকশন যদি আসে, দেন আমরা সিস্টেমটাকে ডেলিভারি দিই, কাটওভার ফেজে নিয়ে আসি। এটাকে আমরা বলছি যে ইউজারের যে রিকোয়ারমেন্ট, ইউজারের যে চাওয়া সেটা ফুলফিল করছে কিনা, তার উপর বেস করে অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা আসবে। অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর কিছু স্টেপ আছে, এই স্টেপ গুলো আমাদের ফলো করতে হবে। এখন একটা সিস্টেম আমরা 5 বছর ধরে তৈরি করলাম, ফাইনালি এসে তোমার একজন কাস্টমার বললো যে না আমার পছন্দ হয় না এই সফটওয়্যার, তাহলে কি আমি কি সিস্টেমটা বাদ দিয়ে দেবো? এরকম হলে তো সফটওয়্যার কোম্পানির তো লাঠে। তার মানে আমাকে কি করতে হবে, আগে তোমাকে আগে টেস্ট যে করব আমি, কিসের উপর বেস করে অ্যাকসেপ্টেন্সটা নির্ভর করবে, এই ক্রাইটেরিয়া তোমাকে আগে কি করতে হবে, ডিফাইন থাকতে হবে, লিখিত থাকতে হবে, কন্ট্রাক্টেড থাকতে হবে, যে আমি এই ক্রাইটেরিয়ায় যদি তোমার সিস্টেম আসে তাহলে তুমি এটাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হবে, আর যদি এটা ব্যত্যয় ঘটে তাহলে সেটা রিজেক্ট হতে পারে। সেজন্য আগে ক্রাইটেরিয়া গুলো তোমাকে এরকম ডিফাইন থাকতে হবে, দেন সেই ক্রাইটেরিয়ার উপর বেস করে প্ল্যান করতে হবে কিভাবে আমরা এই টেস্টিংটা করব, সেটা প্ল্যান থাকতে হবে, তারপর কি কি টেস্ট কেস থাকতে হবে, সেই টেস্ট কেসে কি কি ইনপুট দিয়ে আমরা টেস্ট করব, সেগুলো তোমার প্ল্যান থাকতে হবে, এবং প্ল্যান করার পরে সেটাকে ড্রাইভ করতে হবে, প্রত্যেকটা ইনপুট কেস ধরে 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 তোমাকে ড্রাইভ করে দেন ফাইনালি সেটাকে টেস্ট কেস গুলো তোমার রান করতে হবে। রান করার পরে এখানে আমরা একটা পারফরমেন্স মেজার করতে পারবো। যেমন ধরো আমরা 20টা টেস্ট ইনপুট দিলাম, তার ভিতর হয়তো আমরা দেখলাম যে হয়তো 19টাই হয়েছে, একটার ক্ষেত্রে কিছুটা নরমাল আউটপুট আসছে, দেন তোমাকে এইবার নেগোশিয়েট করতে হবে যে টেস্ট রেজাল্ট পেলাম, যে এইবার আমরা এটাকে অ্যাকসেপ্ট করব নাকি রিজেক্ট করবো। এখন কাস্টমার দেখলো যে যেটা আসলে পারফরমেন্স ঠিক আসেনি, হয়তো 19টা ঠিক আছে, ঠিক নেই, ওটা আসলে মেজর কোনো কনসার্ন না, সেটা পরবর্তীতে আমাদের কোনো সিস্টেম ফেইলার বা সিস্টেম ব্যবহার অনুপযোগী এরকম কোনো কন্ডিশন আসবে না, সেক্ষেত্রে সে অ্যাকসেপ্ট করতে পারে। তার মানে আমরা ক্রাইটেরিয়া এরকম বলে আসছি যে এরকম যদি 1% বা 2% যদি এরকম কোনো বাগ থাকে, বা যদি কোনো ডিস স্যাটিসফ্যাকশন যদি থাকে, তারপরে আমরা কি করবো, অ্যাকসেপ্ট করব, সেই ক্রাইটেরিয়া সিস্টেম অ্যাকসেপ্ট করতে হবে। যদি দেখা গেল এই ক্রাইটেরিয়াটা অনেক বেড়ে গেছে, নেগোশিয়েট করে দেখলাম যে আসলে কাস্টমার আসলে এটা নিতে পারছে না বা নেওয়ার জন্য রাজি নয়, তখন কিন্তু তোমার সিস্টেমকে কি করতে হবে, রিজেক্ট করে নিয়ে আসতে হবে। তার মানে তোমার নতুন করে আবার তোমাকে তাকে এফোর্ট দিতে হবে, আবার ইন হাউস টেস্টিং করতে হবে, যেখানে যেখানে ঠিক করা দরকার সেটা ঠিক করতে হবে, দেন তোমার সিস্টেম ডেলিভারি করতে হবে। আর যদি মনে করে যে না টাইম ওভার হয়ে গেছে, আমরা সিস্টেম আর নেব না, তাহলে কিন্তু টোটাল প্রজেক্ট লস। অ্যাজাইল মেথড এবং অ্যাকসেপ্টেন্স টেস্টিং, এটার ক্ষেত্রে আমরা যেটা অ্যাজাইল মেথড অলরেডি দেখে আসছি, এখানে কিন্তু টেস্টিং আলাদা করে আমরা করছি না, যে ডেভেলপমেন্ট যে প্রসেস ওখানেই টেস্টিংটা হয়ে যাচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং। তার মানে ইউজারের যখন স্যাটিসফ্যাকশন আসছে, দেন আমরা কিন্তু ডেভেলপমেন্ট ওই সাইকেলটাকে কি করছি, কাটাবো করছি। এই জন্য অ্যাকসেপ্টেন্স টেস্টিং অ্যাজাইল মেথডের ক্ষেত্রে ইউজার ইনভলভমেন্টে ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে সেটা কমপ্লিট হয়ে যায়। আরেকটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে ডিবাগিং। ডিবাগিংটা হলো টেস্টিং আর ডিবাগিং এর মধ্যে যে মেইন পার্থক্য যদি আমরা বলি, তাহলে টেস্টিং এর কাজ হচ্ছে হলো তোমার ইরোরটা ফল্ট আইডেন্টিফাই করা, যে আমার সিস্টেম ফল্ট আছে কিনা, যদি ফল্ট থাকে এই ফল্টটা কি কারণে এই ফল্টটা আসছে, এই ইরোরটা কি কারণে আসলো তোমার সিস্টেমে, এই অ্যাবনরমাল আউটপুটটা কিভাবে কেন জেনারেট হলো, এইটাকে খুঁজে বের করার কাজ হচ্ছে হলো তোমার
ডিবাগিং। এই জন্য একটা আমরা বলি ডায়াগনস্টিক প্রসেস। তার মানে একটা হলো, যেমন ধরো একটা এক্সাম্পল এভাবে দেবো, ধরো আমার জ্বর আসছে, এই জ্বরটা তার একটা অ্যাজ এ হিউম্যান হিসেবে আমি সুস্থ না, অসুস্থ, তার মানে একটা ফল্ট আমার, এটা হলো ইরোর বা এটা হলো টেস্টিং রেজাল্ট, যে আমার জ্বর আসছে, এটা হলো তোমার টেস্টিং রেজাল্ট, একটা ফল্ট, হিউম্যান বডির একটা ইরোর। এইবার ডায়াগনোসিস প্রসেস হচ্ছিল যখন আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার একটু অ্যাডভাইস করে দিল যে তুমি ব্লাড টেস্ট করে আসো। ব্লাড টেস্ট করতে দিলাম, ব্লাড টেস্ট করে এবার তোমাকে বলে দিল জ্বরটা কেন আসছে। এটা কি টাইফয়েডের কারণে হয়েছে, তোমার কি ডেঙ্গু হয়েছে, নাকি তোমার ইন্টারনাল কোনো ইনফেকশন আছে বা ইনজুর্ড আছে যার কারণে তোমার জ্বর আসছে। তাহলে তিনটা টাইপ কিন্তু ধরো এরকম কারণ হতে পারে, তিনটা কারণে জ্বরটা আসতে পারে। তার তিনটা কারণের জন্য আলাদা আলাদা কিন্তু ওষুধ ডাক্তারকে কি করতে হবে, প্রেসক্রাইব করতে হবে। তার মানে ডায়াগনস্টিক প্রসেস, যেটা প্রসেসটা হলো কি কারণে তোমার এই রোগটা আসছে সেই কারণটা বের করা প্লাস প্রেসক্রাইব করা যে এই কারণের সলিউশন হচ্ছে এটা। যেমন ধরো আমরা ইরোর যেটা বললাম, যে আমরা একটা সিস্টেমে অ্যাড মেথড যখন কল করছি 5 আর 5 যখন দিচ্ছি তখন 10 আসছে, 5.5 5.5 যখন ডেটা পাস করছি তখন ওর রেজাল্ট 10 আসছে, এটা একটা ইরোর। তাহলে সিস্টেম আমি ঠিক মতো কাজ করছে না। কিন্তু ইরোরটা কেন হচ্ছে, ডায়াগনস্টিক প্রসেসে আস্তে আস্তে ওই জায়গায় মেথডে আমরা গেলাম, মেথডে যাই আমরা দেখলাম যে মেথডের ভিতর কি আছে, আমরা যে ডেটা টাইপ ওখানে উল্লেখ করছি ওখানে শুধুমাত্র ইন্টিজার টাইপের ডেটা করছি, কারণ আমরা পাঠাচ্ছি এখানে ডাবল টাইপের ডেটা, কিন্তু সে এটাকে সার্চ করে সে কিন্তু শুধুমাত্র ইন্টিজার পার্টটুকু সে নিচ্ছে। তার মানে 5 আর পয়েন্ট সামথিং যা আছে ওটাকে সে এক্সক্লুড করে দিচ্ছে, যে কারণে রেজাল্ট এরকম আসছে, ইনভ্যালিড রেজাল্ট আসছে। তাহলে আমরা কারণটা খুঁজে পেলাম, এবার ঠিক করবো কি, তাহলে তুমি ডেটা টাইপ ওটাকে কি করে দাও, ডাবল টাইপের ডেটা পাস করে দাও, তাহলে কি হয়ে গেল, তোমার সিস্টেম ঠিক হয়ে গেল। তার মানে আগে শুধুমাত্র আমরা দেখলাম যে সিস্টেম অ্যাবনর্মাল আউটপুট জেনারেট করতেছে, ঠিক নাই, সিস্টেমে একটা প্রবলেম হচ্ছে। আর ডায়াগনস্টিক প্রসেস বা ডিবাগিং প্রসেসের কাজটা কি, কেন সেই অ্যাবনর্মাল আউটপুট বের করছে সেটাকে বের করা এবং সেটাকে কারেকশন করা, রিগ্রেশন টেস্টিং করা, যে কারেকশন করে আবার সেটাকে টেস্ট করে দেখা। এখানে দুই ধরনের ঘটনা ঘটতে পারে ডিবাগিং প্রসেসে, যে আমরা যখন ঠিক করলাম, ঠিক করার পর দেখা গেলাম যে একটা ঠিক করছি ঠিকই, অন্য আরেকটা ইরোর তোমার জেনারেট হয়েছে। অর্থাৎ আমরা ইরোর দেখা গেছে আমরা যখন ডাবল ইনপুট নিচ্ছি, ডাবল টাইপের ডেটা পাস করছে, ডাবল টাইপের যখন সে রেজাল্ট জেনারেট করছে, আমরা এই ক্ষেত্রে আমরা তখন যেমন ধরো মানুষের যখন আমরা কাউন্ট করব, কথার কথা, যেমন ধরো কয়জন মানুষ আছে টোটাল, সেই মানুষের ভাগ যদি এরকম আসে যে ধরো 5.5, ঠিক আছে, 5.5% কি করবে, এই কাজটা করবে, তার মানে এটা ইনভ্যালিড একটা লজিক। তার মানুষের হয় 5 জন হতে হবে অথবা তোমার 6 জন হতে হবে, ঠিক আছে। তার মানে একটা, তার মানে কোন পারপসের এই ডেটাটা আমি ইউজ করছি সব আমি ডাবল করে দিলাম, কিন্তু মানুষের হিসেবে তোমার এরকম চলে আসলো, তখন রেজাল্ট তুমি জেনারেট করতে পারবে না। তখন দেখা গেলো একটা ইরোরকে ঠিক করার জন্য আমার আর একটা ইরোরের কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, রিগ্রেশন টেস্টিং যে একটা ইরোর ঠিক করছি কিন্তু আরো দুইটা জায়গায় এরকম ইরোর বেড়ে গেছে। তার মানে কি কারণে আবার এটা প্রবলেম হতে, সেটারও তোমার টেস্ট কেস আবার জেনারেট করে তারও তোমার টেস্ট ক্রাইটেরিয়া ঠিক করতে হবে। এই জন্য তোমাকে এই ডিবাগিং প্রসেসে আমরা যেটা করি, দেখো দুইটা ক্রাইটেরিয়ায় আমরা প্রথমে একটা টেস্ট কেস আমরা জেনারেট করি, এই টেস্ট কেজের মধ্য দিয়ে আমরা যেটা করি, এইখানে দেখো এখানে টেস্ট ইনপুট বা যে টেস্ট কেস আছে প্রত্যেকটা টেস্ট কেসের ইনপুট সেট ডিজাইন করি, সিস্টেমে সেটা রান করলাম, রান করে এখানে আমরা ইরোর পেলাম বা রেজাল্ট পেলাম, যে কয়টার ক্ষেত্রে সেই ইরোরটা আসছে, ফল্টটা আসছে, সেই ফল্টের উপর বেস করে এবার ডিবাগিং এ যাবো। ডিবাগিং এর কাজ কি, ডিবাগিং এর কাজই টাইপের আমরা টেস্ট কেস দিয়ে জেনারেট করছিলাম সেটা খুঁজে বের করতে হবে যে কোথায় কি কারণে সেই ইরোরটা হচ্ছে। তখন আমরা টেস্ট কেসে আবার কি করলাম, নতুন টেস্ট ক্রাইটেরিয়া দিয়ে আবার টেস্ট করে দেখলাম যে যে আমি ইন্টিজার টাইপের ডেটা আমি চেঞ্জ করে ডাবল দিচ্ছি, এবারে রেজাল্ট কি আসে, এবার দেখলাম যে 5.5 দিলাম, 5.5 দিলাম, এবার 11 আসছে, ঠিক হয়ে গেছে।
কিন্তু এটা দেখতে যে দেখলাম যে এই 11 যখন আসছে ঠিক আছে, কিন্তু আবার যখন 5.5 প্লাস 5.0 দিলাম তখন কিন্তু আসলো তোমার 10.5। তার মানে এখানে ধরো হিউম্যান ক্যালকুলেশন করছে, নাম্বার অফ হিউম্যান, একটা কাজের জন্য কয়জন করে মানুষ দরকার সেটা আমরা বের করছি, তখন কিন্তু এবার বলে দিচ্ছে তোমার মানুষ লাগবে হচ্ছে 10.5। তার মানে 10.5 আসলে তুমি তো অর্ধেক মানুষ তুমি পাবা না। সেই ক্ষেত্রে হয় তোমার সিলিং ফাংশন বা ফ্লোর ফাংশন, তখন আবার টেস্ট কেস তোমাকে কি করতে হবে, জেনারেট করতে হবে। তাহলে এবার তোমাকে কি করতে হবে, যে নাম্বারটা আসে, হয় আমরা এই সংখ্যাটাকে ফ্লোর ফাংশন করলে আমাকে লোক সংখ্যা বাড়াতে হবে, তথা লোক তো নাই, তাহলে আমাকে কমাই নিয়ে আসবে সিলিং ফাংশনে যে আমি কি করব 10.5 যদি আসে সেই সংখ্যাটাকে আমি 10 এ বানাই নিয়ে আসবো। তখন আমার সিলিং ফাংশন ঠিক মতো আবার কাজ করছে কিনা তার জন্য তোমার রিগ্রেশন আর একটা টেস্ট অ্যাড করতে হবে। তার মানে ডিবাগিং প্রসেসের কাজ হচ্ছে তোমার এরকম আইডেন্টিফাই যে কজটাকে করবো, তারপরে তোমার কারেকশনে চলে যাব, কানেকশন যাওয়ার পরে তোমার রিগ্রেশন টেস্ট আবার তোমাকে অ্যাড করতে হবে, অ্যাড করে যে কারেকশন ক্রাইটেরিয়া ওই টেস্ট আবার ঠিক মতো কাজ করে এটাকে আমাকে আবার পুনরায় টেস্ট করতে হবে। ডিবাগিং এফোর্ট মেইনলি তোমার এখানে আমরা এখানে দিই যে কজ এবং সিমটমের উপর ডিপেন্ড করে। তার মানে আমরা যেটা বললাম যে প্রথমে এটা আসলে স্পেশালাইজড একটা সেন্স আমাদের দরকার। যেমন ধরো এটা যারা গাড়ির, যারা অটোমোবাইল যারা কাজ করে, গাড়ির ইঞ্জিনের যারা মোটর বাইক ধরো চালায় বা গাড়ি চালায়, একটা সাউন্ড, ইঞ্জিনের একটা জেনারেল সাউন্ড আছে, সেই সাউন্ডের বাইরে যদি কোনো ব্যতিক্রমী কোনো সাউন্ড সে শুনতে পায় তাহলে বুঝতে পারে যে ইঞ্জিনের কোথায় প্রবলেম হচ্ছে। যেমন গ্যারেজে নিয়ে গেলে সেটা যারা মেকানিক তারা কিন্তু ওই গাড়ির প্রথমে স্টার্ট দেয়, ইঞ্জিন স্টার্ট দিয়ে তখন সাউন্ড দেখে বোঝা যায় কোথায় প্রবলেম, সেই জায়গায় সরাসরি হাত দেয়। যেমন একটা শিশু ডাক্তারের ক্ষেত্রে বলে, শিশুরা কিন্তু বলতে পারে না তার কি রোগ হয়েছে, ডাক্তার কি করে তার সিমটম দেখে, তার বাইরের অবয়ব দেখে, দেখেই কিন্তু সে বুঝতে পারে তার আসলে কোথায় প্রবলেম, সেখানে সে ডায়াগনোসিস করে ফেলে। তার মানে ডিবাগিং এর মধ্যে যে দুইটা পার্ট, একটা হচ্ছে সিমটম আর একটা হলো কজ। সিমটমটা হচ্ছে তোমার সিস্টেমের যে বাইরের যে বিহেভিয়ার, অ্যাবনর্মাল যে বিহেভিয়ার, সেটা হলো সিমটম। সেই সিমটম ধরে তোমাকে ডায়াগনোসিস প্রসেসে তোমাকে যেতে হবে যে কি কারণে এই সিমটমটা আসছে। যেমন আমি বললাম যে জ্বর আসছে, সেই জ্বরের কারণটা কি, ভাইরাল ফিভার নাকি তোমার কোনো ইন্টারনাল ইনজুর, এইটাতে সে কি করা আইডেন্টিফাই করা। এই জন্য সিমটম এবং কজ ডিবাগিং প্রসেসের জন্য খুব ইম্পর্টেন্ট। সিমটম এন্ড কজ মে বি জিওগ্রাফিক্যালি সেপারেটেড। তার মানে দুইটা আলাদা আলাদা ভাবে সেপারেট হতে পারে কিভাবে, যেমন ধরো তোমার একটা ক্লাসের হচ্ছে হলো তোমার কজ, আর একটা ক্লাসের আউটপুটে যে তোমার কি আসছে সিমটম আসছে। তার মানে দুইটা জিওগ্রাফিক্যালি আলাদা, কিন্তু ইনক্যাপসুলেশন প্রসেসের মধ্যে একটা ক্লাসকে কিন্তু আমরা কি করে রাখি, এরকম আলাদা করে রাখি। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাসের কজের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অন্য ক্লাসে যে সেই সিমটমটা আসতে পারে। যেমন ধরো আমার প্রবলেম হয়েছে, ধরো হচ্ছে কোথায় প্রবলেম হয়েছে তোমার কথার কথা হাতের আঙ্গুলের মাথায় ধরো কেটে গেছে, কেটে ওখানে ইনফেকশন হচ্ছে, ঠিক আছে। আর এই ইনফেকশনের কারণে তোমার কিন্তু জ্বর হয়ে তোমার মাথা ব্যথা করতেছে। তার মানে সিমটমটা একটা জায়গায় হাতে, কারণটা কজটা, কিন্তু সিমটম তুমি দেখা পাচ্ছে হলো ব্যথাটা হচ্ছে তোমার মাথায়, পেইন হচ্ছে তোমার মাথায়, নার্ভ সিস্টেম। এরকম আমরা বলছি সিমটম কজ এরকম কি থাকতে পারে, জিওগ্রাফিক্যালি এরকম সেপারেটেড থাকে। সিমটম মে ডিসঅ্যাপিয়ার হোয়েন অ্যানাদার প্রবলেম ইজ। তার মানে সিমটম এরকমও হতে পারে, আগে যেমন ডিবাগিং এ দেখলাম একটা প্রবলেম হয়তো ইরোর আমরা ফিক্স করছি, কিন্তু অন্য আরেকটা সিমটম কি হয়েছে, অ্যারাইজ হয়েছে। কজ মে বি ডিউ টু এ কম্বিনেশন অফ নন ইরোর। তার মানে কজ কি হতে পারে, কিছু নন ইরোরের কম্বিনেশন, কম্বাইন্ড হতে পারে। যেমন এটা লজিক্যাল যদি থাকে, সেটা যেটা বললাম যে ডেটা টাইপ আমি দিচ্ছি, ইরোর নাই এখানে কোনো কজের ক্ষেত্রে, যেটা দেখলাম গ্রামাটিক্যালি প্রোগ্রামে কোনো ইরোর নাই, কিন্তু আউটপুট যখন আমরা দেখছি, সিমটম দেখছি, তখন আমরা দেখলাম যে আসলে এটা নন ইরোর, বাট এটা আসলে আমার সঠিক আউটপুট দিচ্ছে না। এই জন্য এরকম কিছু নন ইরোরের কম্বাইনেও কি হতে পারে, কজ আসতে পারে।
cause may be due to a system or compiler error। তার মানে cause system error বা compiler error এর কারণে তৈরি হতে পারে। আবার cause may be due to assumptions that everyone believes। তার মানে আমরা যে assumption করি সেই assumption এর কারণেও কি আসতে পারে, cause তৈরি হতে পারে। The symptom may be intermittent, যেটা তার মানে আমরা এই সিমটমের ক্ষেত্রে যেটা আমরা বলছি এটা মধ্যবর্তী কোনো প্রক্রিয়া এই সিমটম গুলো কিন্তু আসতে পারে। ফাইনালি শুধুমাত্র বাইরে থেকে আমরা বুঝতে পারবো এরকম বিষয় না, মধ্যবর্তী কোনো কাজের ক্ষেত্রেও এই সিমটম, যেমন একটা হয়তো এমনি নর্মালি এই সিমটম গুলো আমরা পাচ্ছি না বাইরে থেকে, কিন্তু স্পেশালি কোনো একটা মেথডকে যখন কল করছি সেই সময় সিমটম আসতে পারে। হয়তো ওই মেথডটা আমরা কখনো সিস্টেমে ব্যবহারই করিনি, যে কারণে আমরা সেই সিমটমটা হয়তো করতে পারি। সিমটম এবং কজ যেটা আমরা দেখলাম, এরকম কজটা কি থাকতে পারে ডিফারেন্ট। এই যে ডিবাগিং প্রসেসে যে বাগ গুলো আমরা বের করলাম তার রেঞ্জ, দেখো ড্যামেজের পরিমাণ দ্বারা আমরা হলো এই রেঞ্জটাকে আসলে আইডেন্টিফাই করি। ড্যামেজটাকে যদি খুব মাইল্ড হয় বাগটা, তার ড্যামেজের পরিমাণটা কিন্তু খুব কম। কিন্তু যখন এই ডিবাগিং করে দেখলাম যে এই পরিমাণটা হলো ইনফেকশাস, যেটা একেবারেই তোমার রোগ, আমার জ্বর আসছে ঠিকই, ডায়াগনোসিস প্রক্রিয়া আমরা আইডেন্টিফাই করে দেখলাম জ্বরটা হয়তো টাইফয়েড, তার একটা ট্রিটমেন্ট হলো, কিন্তু জ্বরটা আমি দেখলাম যে ভিতরের আমার কি হয়ে গেছে, কোনো একটা পার্টস একেবারে ধরো ড্যামেজ হয়ে গেছে, ধরো কিডনি নষ্ট হয়ে গেছে, সে আর ডায়ালিসিস করতে পারছে না, যে কারণে আমার জ্বর আসছে। তার মানে সেটা আর কিন্তু কিউরেবল না। ওই ডায়াগনোসিস প্রসেস আমরা হয়তো কজটাকে আইডেন্টিফাই করতে পারি, বাট ড্যামেজের পরিমাণ এতই হয়ে গেছে যে সেটাকে আর আমরা রিকভার করতে পারছি, তখন তোমার সিস্টেম কি ফেইলের দিকে চলে যাবে। এই জন্য আমরা যে বাগের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি আমাদের এই ড্যামেজের পরিমাণ দ্বারা সেটাকে কি করতে হবে, তার রেটিংটা নির্ধারণ করতে হবে, যে সিস্টেমটা আসলে এই বাগটা কতটুকু রিকভারেবল। এই জন্য আমরা যদি ডিবাগিং টেকনিকটা প্রসেসটাকে অ্যাপ্লাই করতে চাই, আমরা চারটা ভাবে ডিবাগিংটাকে অ্যাপ্লাই করে থাকি। একটা হলো ব্রুট ফোর্স বা টেস্টিং। টেস্টিং এর মধ্যে দিয়ে আমরা যে ফল্টটা পেলাম সেই ফল্ট ধরে ধরে আমরা কি করতে পারি, ডিবাগিং এ যেতে পারি। আর একটা হচ্ছে ব্যাক ট্র্যাকিং। আমরা যে কোনো একটা আউটপুট যখন আসছে, যে বললাম যে ধরো আউটপুট আসার কথা এখানে 11 আসলো 10, তাহলে এই 10টা যখন আসলো ওই কোন মেথডটা কল করলে এটা আসে, ওই মেথডটাকে আইডেন্টিফাই করা, দেন আস্তে আস্তে ব্যাক ট্র্যাকে দেওয়া, অর্থাৎ এই মেথডটা কোথায় কল করা হয়েছে, কোথায় আর্গুমেন্ট আমরা পাস করছি, কোন জায়গা থেকে রোডটা জেনারেট হচ্ছে, এরকম আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা ব্যাক ট্র্যাকিং এ যে সেই জায়গাটাকে, অ্যাকচুয়াল জায়গাটাকে আইডেন্টিফাই করি। এটার আরো দুইটা টাইপ আছে, ইন্ডাকশন আর একটা ডিডাকশন। এটা আসলে আমরা যে টপ ডাউন এবং বটম আপ অ্যাপ্রোচ যেটা দেখলাম, এই দুইটা অ্যাপ্রোচেও আমরা কি করতে পারি, কিভাবে একটা টোটাল সিস্টেম থেকে আস্তে আস্তে ইউনিট লেভেলে যাওয়া, আবার ইউনিট লেভেল থেকে আস্তে আস্তে ইন্টিগ্রেট করে করে সিস্টেম লেভেলে আসা। এই হলো মোটামুটি আমাদের আজকের টপিকস ছিল এই পর্যন্ত। আর নতুন টপিকস আজকে যাব না। নেক্সট ক্লাসে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট যে চ্যাপ্টার, একটা চ্যাপ্টার আমাদের বাকি আছে, একটু বড় চ্যাপ্টার যদিও, ওই চ্যাপ্টারটা নেক্সট ক্লাসে কমপ্লিট। যে আমরা দুইটা ক্লাসে কিন্তু টেস্টিং এর বিভিন্ন টাইপ দেখলাম, টেস্টিং এর টেস্ট কেস জেনারেট কিভাবে করতে হয়, ডেটা ইনপুট ডিজাইন কিভাবে করতে হয়, এবং তার পারফরমেন্স কিভাবে অ্যানালাইসিস করতে হয়, ডিবাগিং কিভাবে করতে হয়, এই জিনিসগুলো আমরা মোটামুটি জানার চেষ্টা করেছি। তোমাদের এই রিলেটেড যদি দেখো কোনো জায়গা কমপ্লেক্সিটি থাকে বা বোঝার থেকে ঘাটতি থাকে, তোমরা ডিসকাস করতে পারো। হ্যাঁ করবা? আছে প্রবলেম? যদি না থাকে তাহলে আমি এটা কোশ্চেন করব, কে আনসার দিবা বলো? হাত তোলো, আমি একটা কোশ্চেন করতে চাই, আনসার দিবা। সবার উদ্দেশ্য করেন স্যার, সবার স্পেসিফিক ভাবে করলে তো উদ্দেশ্যে পারবো না। হ্যাঁ, একজন সাহস করে বলো, আমি আনসার দেব। কোশ্চেন দেওয়া তো করবা না, আমি কোশ্চেন। হ্যাঁ আরিফ, তোমাকেই করি, কি বলো? তুমি যত কথা বলছো সাহস করে। হ্যালো, হ্যাঁ আরে মার্কস আছে কিন্তু এই কোশ্চেনে, বোনাস মার্ক। তোমার কবির স্যার নাকি বোনাস মার্ক দেয় করেন না স্যার। এখনো। হ্যাঁ জি স্যার, করেন স্যার।
কবির স্যার যে তো বোনাস মার্ক দেয় না, আমি ওইটা তোমার বাকি খাতায় কিন্তু বোনাস মার্ক আমার দিতেই নাই স্যার, একটা বোনাস মার্ক দেয় না স্যার। বোনাস মার্ক আমি জমা করে রেখে দেবো কবির স্যারের মতো, ঠিক আছে? আমার ইন্টারনেট কানেকশন আনস্টেবল শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার শোনা যাচ্ছে। তাহলে আরিফ বলো যে আমরা যে টেস্টিং গুলো দেখলাম, এই টেস্টিং এর মধ্যে ইউজারের জন্য কোন টেস্টিংটা ইম্পর্টেন্ট? ইউজার ইন্ডে, এটা কি ইউনিট টেস্টিং নাকি তোমার ইন্টিগ্রেশন টেস্টিং? ইউজার এন্ডের জন্য কোনটা ইম্পর্টেন্ট, ইউনিট টেস্টিং নাকি ইন্টিগ্রেশন টেস্টিং? হ্যাঁ ইউজারের জন্য স্যার। হ্যাঁ, কোনটা ইউজফুল, ইউনিট টেস্টিং নাকি ইন্টিগ্রেশন? ইন্টিগ্রেশন বা সিস্টেম টেস্টিং একই জিনিস, বুঝতে পারছো? এত সময় নেওয়া যাবে না তো। আরে হ্যাঁ আরে বলছো, শুনতে পাইনি কিন্তু। ইউনিট টেস্টিং স্যার। এই তাহলে ভুল আনসার দিয়ে দিলা, তাহলে কিন্তু বোনাস মার্কস পেলে না, ঠিক আছে? বোনাস মার্ক আমি নিয়ে নিলাম, ঠিক আছে? ওই আরিফ, হ্যালো। কারেক্ট অ্যান্সার হবে হলো সিস্টেম টেস্টিং। দেখো, ইউনিট টেস্টিং করবে হচ্ছে হলো তোমার স্পেশালাইজড যারা টেস্টার, স্যার দিছেন স্যার। স্পেশালাইজড যারা টেস্টার তারা করবে ইউনিট টেস্টিং, অর্থাৎ সিস্টেমের মধ্যে কোনো বাগ আছে কিনা, ইন্টারনাল হ্যালো। ডিটেইলস। আপনাদের কেটে আসছে হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে না? স্যার, আপনার কথা কেটে কেটে আসছে স্যার। আমার কথা শোনা যায়নি? হ্যালো, না স্যার। স্যার কেটে কেটে আসতেছে, এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা যেটা জি বললাম, স্যার শোনা বোনাস যাচ্ছে মার্ক তো স্যার, আরিফ পেল এতক্ষণ না, কেটে কেটে আসছে ঠিক তো। আছে? আরিফ কাটে কাটে তো এসেছে। দিয়েছে। হ্যালো, যাক, সিস্টেম আমার সাথে ইয়া করতেছে, বুঝছো, বিট্রা করতেছে যে তোমাদের এই কোশ্চেন মনে হয় করা ঠিক হবে না, থাক। বুঝে তো। হ্যাঁ হ্যালো, এখন শোনা যাচ্ছে? স্যার নেক্সট ক্লাসে ধরেন স্যার, নেক্সট ক্লাসে স্যার। আচ্ছা নেক্সট ক্লাসে তো তোমাদের ইয়া থাকবে। হ্যাঁ স্যার জি স্যার। জি স্যার স্যার। নেক্সট ক্লাসে ধরেন স্যার। ঠিক আছে, স্যার ঠিক এখন আছে, শোনা যাচ্ছে তো। ঠিক আছে থাক। তাহলে অ্যাটেন্ডেন্স নেবো কেমন করে না শোনা গেলে, বলো তো? অ্যাটেন্ডেন্স কিভাবে দিবা? ফাইজুর রহমান আছো? স্যার চ্যাট বক্সে দিয়ে দিব স্যার। দাঁড়াও দেখি আমি